এই উত্তরবঙ্গের ডুয়ার্সকে ঠিক কতটুকু চিনেছি আমরা? সত্যি বলতে কি, এমন বহু জায়গায় এখনও রয়ে গেছে যেগুলো আমরা এখনও অনেকেই ছুঁয়ে দেখিনি। এরকমই একটি জায়গাকে নিয়ে আজ আমার এই ভ্রমণ পর্ব। জুন মাসের প্রথম সপ্তাহে এই গাড়িটি করেই আমরা 5 বন্ধু কোচবিহার থেকে রঙ্গোর উদ্দেশ্যে রওনা হই। কোচবিহার থেকে রঙ্গোর দূরত্ব 130 কিলোমিটার, সময় লাগবে প্রায় 3 ঘন্টা। দক্ষিণবঙ্গ থেকে দূরের বন্ধুরা যারা শুধু রঙ্গই নয়, ঝালং, বিন্দু, জলঢাকা ইত্যাদি ঘুরে দেখতে চাও, তাদের জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো নিউ মাল জংশন। অথবা তোমরা এনজেপি স্টেশনে নামলে শিলিগুড়ি থেকে সেবক, মালবাজার, চালসা, খুনিয়া মোড় হয়ে চলে আসতে পারো এই রঙ্গতে। কোচবিহার থেকে রঙ্গ যাবার রুটটি মোটামুটি এরকম: ফালাকাটা হয়ে প্রথমে জটেশ্বর, তারপর যথাক্রমে বীরপাড়া, বিন্নাগুড়ি, বানারহাট, নাগরাকাটা হয়ে খুনিয়া মোড়, তারপর কুমাই, গৈরিবাস মোড় হয়ে দলগাঁও এবং সবশেষে রঙ্গ। রঙ্গ মূলত অফবিট প্লেস, স্বভাবতই খুব বেশি শেয়ার গাড়ি এই রুটে চলে না। তবে মালবাজার থেকে এই রুটে কিছু শেয়ার গাড়ি চলাচল করে। গাড়ি রিজার্ভ করেই এখানে ঘুরতে আসাই সবচেয়ে ভালো। সেক্ষেত্রে ভাড়া মোটামুটি এরকম: কোচবিহার থেকে ভাড়া পড়বে মোটামুটি 3,500 টাকার মতো। শিলিগুড়ি থেকেও প্রায় একই রকম, তবে বার্গেনিং স্কিল ভালো হলে এর চেয়েও তোমরা কমে পেয়ে যেতে পারো। এটি হলো খুনিয়া মোড়, এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ল্যান্ডমার্ক। এই মোড় থেকে সোজা, অর্থাৎ গাড়িগুলো যেদিক থেকে আসে সেদিক দিয়ে গেলেই চলে যাওয়া যাবে সেবক হয়ে শিলিগুড়ি। বাম দিকের রাস্তাটি দিয়ে গেলেই চোখে পড়বে মূর্তি, গরুমারা। আমরা ঝালং রোড ধরে যাব বলেই ডান দিকের রাস্তাটি নির্বাচন করেছিলাম। খুনিয়া মোড় থেকে এই রুটের বিভিন্ন জায়গার ডিস্টেন্স কত তা তোমরা এই গেট স্ট্যান্ডের লেখা থেকেই দেখে নিতে পারো। খুনিয়া মোড় থেকে মাত্র 3 কিলোমিটার এগোলেই বাম হাতে পড়বে চাপড়ামারি স্যাংচুয়ারি। মূর্তি ও জলঢাকা নদীতে পাওয়া চাপড়া মাছের নাম থেকেই এসেছে এই নাম, যদিও এই মাছ বর্তমানে অবলুপ্ত। এই অভয়ারণ্যের প্রধান জীবজন্তু হল হাতি, বাইসন, হরিণ, ময়ূর, লেপার্ড প্রমুখ। এই বনাঞ্চলের মধ্যেই একটি রেল ক্রসিং রয়েছে। আগে এর ঠিক পাশেই চাপড়ামারি রেল স্টেশন ছিল। একবার ট্রেনের সাথে সংঘর্ষে বেশ কিছু হাতির দুর্ঘটনায় মৃত্যু হলে স্টেশনটি বন্ধ করে দেয়া হয়। এবারে আমরা চলে এলাম কুমানি মোড়ে। এই মোড়ের বাম দিকে যে রাস্তাটি গেছে সেদিক দিয়ে গেলে পথে পড়বে চালসা, মেটালি, সামসিং। আমরা ঝালং রাস্তা বরাবর যাব বলে ডান দিকে টার্ন নিয়েছিলাম। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, আর আকাশের বুকে তখন কখনো হালকা রোদ্দুর তো কখনো ঝিরিঝিরি বৃষ্টি। বড় বড় শাল সেগুন গাছের পাতার ফাঁক দিয়ে কখনো কখনো মুখে সূর্যের আলো এসে পড়ছিল। অসাধারণ লাগছিল। বিভিন্ন নাম না জানা গাছ, পাখিদের আওয়াজ আর অদ্ভুত এক মায়াবী নিস্তব্ধতা সমগ্র প্রকৃতিকে যেন ঘিরে রেখেছে। পথ চলতে চলতে চোখে পড়ল বিভিন্ন ধরনের ভীষণ সুন্দর সুন্দর সব ফুল ও লতা গুল্ম। এই জঙ্গলে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদও পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো সিনকোনা। এখানে চারদিকে বহু সিনকোনা প্ল্যান্টেশন চোখে পড়বে। আগে রঙ্গকে সমগ্র কালিম্পং জেলার সিনকোনা প্ল্যান্টেশনের হাব বলা হয়ে থাকত।
কিন্তু বর্তমানে রাবার প্রোডাকশনকে জায়গা করে দিতে সিনকোনা প্ল্যান্টেশন অনেকটাই কমে এসেছে। বিস্তীর্ণ বনভূমি, ছোট বড় পাহাড়, একাধিক নদী, সব মিলিয়ে সত্যিই এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই অঞ্চলটি। বন্ধুরা, রাস্তার দুপাশে যে সারি সারি গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রত্যেকটাই কাঁঠাল গাছ, এবং এই অঞ্চলে কাঁঠাল চারাও তৈরি করা হয়। রাস্তার দুই পাশ এমনিতেই সবুজ, তার উপর বৃষ্টি হওয়ায় আরও বেশি সবুজ লাগছে। এই রাস্তায় চলার পথে ছোট বড় বেশ কিছু পাহাড়ি ঝোড়া পড়বে, এগুলো কিন্তু কোনোভাবেই মিস করা চলবে না। যেমন এটি একটি বহু আগে নির্মিত এই লোহার ব্রিজ দুটি পাহাড়কে সংযুক্ত করেছে। নিচে বয়ে চলেছে জলঢাকা নদীর একটি ছোট্ট অংশ। এই রাস্তা দিয়ে গেলে সেতুর পাশ দিয়ে নিচে নেমে এসে এই দারুণ দৃশ্য আমাদের মতো তোমরাও কিন্তু উপভোগ করো। আবারও পথ চলা শুরু। রঙ্গতে পৌঁছানোর আগেই আমরা গিয়েছিলাম দলগাঁও ভিউ পয়েন্টে। উত্তরবঙ্গের পর্যটন স্থানগুলোতে যতগুলো ভিউ পয়েন্ট আছে, দলগাঁও ভিউ পয়েন্ট তাদের মধ্যে অন্যতম। এটি দলগাঁও ভিউ পয়েন্টের এন্ট্রি পয়েন্ট। মাথাপিছু 25 টাকা টিকিট কেটে আমরা চলতে শুরু করলাম ভিউ পয়েন্টের দিকে। এন্ট্রি পয়েন্ট থেকে 800 থেকে 900 মিটারের মতো এগোলেই এই ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে ঢুকতে ঢুকতেই বেশ জোরে বৃষ্টি নেমে এলো, তাই ক্যামেরা আর বাইরে বেরিয়ে করা গেল না। গাড়ির ভেতর থেকেই ঝাপসা কাচের মধ্য দিয়েই বাইরের ভিউ নেবার চেষ্টা করলাম। গৈরিবাস মোড় থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই অবস্থিত এই ভিউ পয়েন্ট। অনেকেই রঙ্গ যাবার পথে এই ভিউ পয়েন্টটিকে এড়িয়ে যান, তোমরা কিন্তু অবশ্যই এসো এখানে। এই ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তাটি কিন্তু বেশ পাথুরে। ছবির মতো সুন্দর এই ঘরগুলি হলো গভর্নমেন্ট সিনকোনা রিসোর্ট। এগুলি কিন্তু বুকিং হয়, চাইলে তোমরাও থাকতে পারো। সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 মিটার উচ্চতায় অবস্থিত এই জায়গাটির ওয়াচ টাওয়ার থেকে সামনের ভুটান পাহাড়গুলোকে অসাধারণ দেখা যায়। এই জায়গাটি আক্ষরিক অর্থে ভারত ও ভুটানের মিডল পয়েন্ট বলা যেতে পারে। এই জায়গাটি সত্যি অসম্ভব সুন্দর। জলঢাকা নদীর এমন বিস্তৃত অববাহিকা অন্য কোনো জায়গা থেকে তোমরা এত ভালো কোথাও দেখতে পাবে না। ভিউ পয়েন্ট দেখে এবার ফাইনালি আমরা চললাম রঙ্গর উদ্দেশ্যে। দলগাঁও ভিউ পয়েন্ট থেকে রঙ্গর দূরত্ব 7 কিলোমিটার, যেতে সময় লাগলো প্রায় 30 মিনিট। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট একটি সাজানো গোছানো গ্রাম হলো রঙ্গ। জনসংখ্যা মেরে কেটে 500। ছোট ছোট বাড়ি, আর প্রত্যেকটি বাড়ির সামনেই সুন্দর সুন্দর ফুলের গাছ, ঠিক যেন পিকচার পোস্টকার্ড।
এখানে পৌঁছেই সবার প্রথমে রঙ্গ নয়নিকা হোমস্টেতে ঢুকে গেলাম। একদম রিভার সাইড ভিউ পয়েন্টের পাশেই এই হোমস্টে। এটি আগে থেকেই আমাদের বুক করা ছিল। চলো তোমাদের আগে রুমগুলো একটু ঘুরিয়ে দেখাই। এই হোমস্টেতে দুটো ঘর আছে। প্রত্যেকটি ঘরে দুটো বেড সহ অ্যাটাচড ওয়াশরুমও রয়েছে। ওয়াশরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজেনিক মনে হলো। আমরা প্রত্যেকে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসে পড়লাম। মেনুতে ছিল ডাল, পাঁপড় ভাজা, পাহাড়ি শাক, মিক্সড ভেজ আর চিকেন। রান্না মোটামুটি অ্যাভারেজ। আসলে আমরা সমতলের বাঙালিরা যে স্টাইলে রান্না করে থাকি, পাহাড়ের রান্নার স্টাইলটা তো একদমই আলাদা। তাই অনেক সময় আমরা স্বাদের দিক থেকে একটু পার্থক্য খুঁজে পাই। এবারে এই হোমস্টে সম্পর্কে दादार मुख থেকে কিছু কথা শুনে নি। ये नैनीका होम स्टे है रोंगो में, रोंगो रिवर वैली में। इसमें आपको एक आदमी का पर हेड उसमें लगेगा 1400 रुपये। उसमें इंक्लूडिंग फूड, लंच, ब्रेकफास्ट और डिनर भी होगा और स्नैक्स भी मिलेगा आपको। और फिर इसमें आपको साइट सीन या नज़दीक है, यहाँ से खोला रिवर बहुत नज़दीक है, ये पास ही में है। तो साइट सीन दूसरा भी है, गुम्बा है, आपको रोंगो व्यू पॉइंट है, मतलब रिवर साइड के बिल्कुल नजदीक में है ये। अच्छा। तो ऐसे ही हमारा 2 रूम है यहाँ पे, एक में 2 रूम और दूसरा में 2 बेड, दूसरा में 2 बेड है। अच्छा। तो इसमें आराम से 8 आदमी रह सकता है, आराम से 8 आदमी रह सकते हैं। जी। पर हेड कितना बताया? 1400 रुपीज पर हेड, इंक्लूडिंग टोटल में फुल में फूडिंग। ओके ओके, थैंक यू। হোমস্টে থেকে লাঞ্চ সেরে এবারে আমরা বেরিয়ে পড়লাম দ্য মোস্ট অ্যাওয়েটেড প্লেস, রঙ্গ রিভার ভ্যালির উদ্দেশ্যে। বন্ধুরা, নদীটি কিন্তু অনেকটাই নিচে অবস্থিত হওয়ায় রাস্তাটি কিন্তু বেশ ঢালু। ডান দিকের এই ছোট্ট রাস্তাটিতে পড়বে রঙ্গ রিভার ভ্যালি হোমস্টে। এখানে বেশ কিছু হোমস্টে থাকলেও এই রিভার ভ্যালি হোমস্টের লোকেশনটা একদম ইউনিক, একদম নদীর পাশেই। আমরা চেষ্টা করেছিলাম বুক করার জন্য, কিন্তু পাইনি। বুঝতেই পারছো এত ভালো প্লেস। জার্নির অন্তত 15 দিন আগে বুক না করলে অ্যাভেলেবিলিটির চান্স খুবই কম থাকে। পাশেও একটি নির্মাণ কাজ চলছে, মনে হয় এখানেও একটি হোমস্টে তৈরি হবে। রিভার ভ্যালির সবচেয়ে ভালো লাগার জিনিস হলো কাঠের তৈরি ছোট্ট এই ব্রিজটি। জলগুলো যেন রূপোলি সাদা, চারপাশটা এতটাই সুন্দর যেন মনে হলো স্বর্গ। বন্ধুরা, তোমরা জাস্ট ইমাজিন করো, প্রচণ্ড গরমে এই জলে স্নান করার মজাটা কোন লেভেলের হবে। বৃষ্টি হওয়ায় নদীর জল বেশ ঠান্ডা, তাই আমরা আর স্নান করার রিস্ক নিলাম না, নইলে তো গা ভাসিয়ে দিতাম। স্নান ছাড়াও তোমরা এর আশপাশে হেঁটে ঘুরে দেখতে পারো, দারুণ লাগবে। চারপাশে শুধু একটাই শব্দ, নদীর শো শো আওয়াজ।
নেচার যে কত সুন্দর হতে পারে এখানে না এলে সেটা বোঝা সম্ভব নয়। বর্ষায় এর রূপ না ভোলার মতো। নদীর আওয়াজ, ঘন জঙ্গল আর মনের মতো কিছু মানুষ, ব্যাস আর কি চাই। ঘন্টা দুয়েক এদিক ওদিক কাটিয়ে শরীর ক্লান্ত থাকায় ঘরে ফিরে রেস্ট নিয়ে তাড়াতাড়ি ডিনার করে আজকের মতো আমরা শুয়ে পড়লাম। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা এবার চললাম রঙ্গ গুম্ফা দেখতে। এই গুম্ফাটি পাহাড়ের একদম টপে অবস্থিত। রাস্তা থেকে 50 মিটার পায়ে হেঁটে ওপরে উঠতে হয়। গুম্ফাটি ছোট হলেও খুবই সুন্দর। দরজা বন্ধ থাকায় ভেতরে ঢুকতে না পারলেও পাহাড়ের ওপর থেকে নিচের যা ভিউ দেখলাম তাতে আমরা ভীষণ খুশি। এবার তবে বাড়ি ফেরার পালা। ফিরতে ফিরতে বন্ধুরা তোমাদের দু একটি কথা জানিয়ে দিই। 1. বর্ষায় জঙ্গল ঘেঁষা পাহাড়ে এলে অবশ্যই জুতো পরে এসো, নইলে নিমিষেই জোকের দল ঘিরে ফেলবে। পায়ে জুতো থাকায় একমাত্র আমি ছাড়া প্রত্যেক বন্ধুকে জোক আক্রমণ করেছিল। এটা আমার কিন্তু একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হলো। 2. এখানে মোবাইল কানেক্টিভিটি 0। এটা একদিক থেকে কিন্তু ভালো। 1-2 দিন অন্তত মোবাইলের আসক্তি থেকে দূরে থাকা যায়, কি তাই না? 3. যে কোনো অফবিট প্লেসে ঘুরতে এলে মাখনের মতো সুন্দর রাস্তা এক্সপেক্ট না করাই ভালো। অফবিট বলে রোডটাও অফ রোড হবে, এটাই খুব স্বাভাবিক। 4. অফবিট প্লেসের জায়গাগুলি একটু দুর্গম হয় বলে পাওয়ার কাট হলে লোডশেডিং অনেকটাই দীর্ঘ হয়। সেক্ষেত্রে পাওয়ার ব্যাংক এবং টর্চ সাথে রেখো, স্পেশালি রাতের বেলায় খুব দরকার হয়। এগুলি প্রত্যেকটি কিন্তু জ্ঞান নয়, থেকে শেখা নিজের অভিজ্ঞতা থেকেই তোমাদের শেয়ার করলাম। সো গুড বাই ফ্রম নাও। দেখা হবে আবারও কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।